জাতীয় নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বন্ধ করে দেবে কমিশন, জানালেন সিইসি। আইন সংশোধন ছাড়া কার্যকর করা যাবে না পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। নেতৃত্বের সংকট থাকলেও ডাকসু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আশা সাবেক দুই ভিপের। প্যানেল পদ্ধতির কারণে নানামুখী চ্যালেঞ্জের মুখে স্বতন্ত্র প্রার্থীরা। আমি স্টুডেন্টের জন্য কাজ করতে চাই, ডাকসুর নির্বাচন অংশগ্রহণ করাও আমার আসলে ওই কারণে। আবার যেমন একটা পলিটিক্যাল পার্টিগুলোর যেমন আছে, প্রত্যেক হলে হলে তাদের কমিটি রয়েছে, ফলে তারা খুব দ্রুত হলগুলোতে রিচ করতে পারছে। দীর্ঘ ৮ বছর পর জামালপুরে চলছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিনের অনিয়ম বৈষম্য রাতারাতি দূর হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৯ জন দগ্ধ। সবার অবস্থায় আশঙ্কাজনক। বেশিরভাগেরই ৩০ ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে ১৫ ভাগ পুড়ে গেছে। আরাকান আর্মির নির্যাতনের মুখে ১ বছরে উখিয়া টেকনাফে ঢুকেছে প্রায় ২ লাখ রোহিঙ্গা। ঢল ঠেকানো না গেলে নিরাপত্তা ও মানবিক সংকটের শঙ্কা। মার্কিন বর্ধিত শুল্ক ইস্যুতে বাণিজ্য সুবিধা ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রেস সচিব। তুলনামূলক কম ট্যারিফের কারণে বেড়েছে ক্রয়াদেশ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। আইন পরিবর্তন হলেই কেবল ওই পদ্ধতিতে ভোট হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে অংশ নেন তিনি। এ সময় সিইসি বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলছে, এর মধ্যে ঢুকতে চায় না কমিশন। সিইসি বলেন, আগামীকাল থেকে নির্বাচনী সীমানা সংক্রান্ত শুনানি শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। কোনো কেন্দ্র দখল হলে সেখানকার পুরো ভোট বাতিল করা হবে, জানান তিনি। সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরিদর্শনে যান তিনি। বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে সরকার, শুধু নির্বাচনের জন্য নয়, বরং সব সময়ের জন্যই, যাতে অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্তে নিরাপত্তা ইস্যুতে উপদেষ্টা বলেন, আগের থেকে অনেক বেশি সুরক্ষিত আছে সীমান্ত। তিনি আরো বলেন, আগে মানুষ মত প্রকাশ করতে পারত না, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই লিখতে পারছে। বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম বেড়েছে বলেও দাবি করেন জাহাঙ্গীর আলম। সরকারি মাধ্যমে আলু ক্রয় এবং দাম নির্ধারণ করে দেয়া হবে বলেও জানান তিনি। নজর রাখা হবে কৃষকের ন্যায্য দাম পাওয়ার বিষয়েও। আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা, মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাকসু নির্বাচনে মনোনয়ন বৈধতার বিষয়ে আপিল করার শেষ দিন আজ। একই সাথে আজই শেষ হবে প্রার্থিতা প্রত্যাহারের সময়।
যদিও এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের জন্য কেউ আবেদন করেননি, শনিবার 12টা পর্যন্ত 28 জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনে আবেদন করেছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার। তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসেনি। সতর্কতামূলকভাবে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। আগামী 24 আগস্ট আপিল নিষ্পত্তি করে প্রার্থিতা ফেরত দেয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। তার আগে কেউ প্রচারণা চালাতে পারবে না। প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসুতে সহসভাপতি ভিপি পদে 48 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদের জন্য 28 জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন। কেউ যদি মনে করে যে আমি ইলেকশন করব না, হ্যাঁ সেটারও সুযোগ আছে। সে যে কোনো মুহূর্তে 25 তারিখের আগে, যে কোনো 25 তারিখের ভিতরে যে টাইম লাইন, হ্যাঁ দুপুর 1টার ভিতরে কেউ যে কোনো পদে সে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে, সেই সুযোগটা আছে। এখন পর্যন্ত এখনো প্রত্যাহারের জন্য আসেনি। আমরা আশা করতেছি যারা আগ্রহী তারা আসবে। ঢাবি ক্যাম্পাসে খবর জানবো আমার সহকর্মী আলামিন হক অহনের কাছ থেকে। অহন, ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, এবং কিছুক্ষণ আগে ভিসিও কথা বলেছেন, তিনি কি বললেন একটু আমাদের জানাবেন। সার্বিক পরিস্থিতি বেশ ভালো, জমজমাট। সাধারণ শিক্ষার্থী ভোটার যারা আছেন তারা অপেক্ষায় আছেন কবে ভোট হবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য কথা বলেছেন, তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং তিনি বলছিলেন যে নির্বাচন হবে সেই নির্বাচন ইস্যুতে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তিনি তাদেরকে হুঁশিয়ারি করেছেন যে তিনি সবকিছুই বলে দেবেন কার কারণে বাধাগ্রস্ত হচ্ছে, এবং সেটি গণমাধ্যমে তিনি বলতে চেয়েছেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি টিএসসি, এবং এটি একটি কেন্দ্র বেগম রোকেয়া হলের যারা শিক্ষার্থী আছেন সেই শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন, এবং সেই ভোটের জন্য তো আরও বেশ সময় আছে। 8টি কেন্দ্র এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে হলগুলোর জন্য। এই 8টি কেন্দ্র, কোনোটিতেই 3টি হলের শিক্ষার্থীরা, কোনোটিতে 2টি হলের, এবং রোকেয়া হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রটিতে ভোট দেবেন। এবং আমরা দেখেছি সেই প্রস্তুতি, অর্থাৎ নির্বাচনী যেন সুশৃঙ্খলভাবে কার্যক্রমগুলো চালানো যায় সেই প্রস্তুতি এখন পর্যন্ত নেওয়া হচ্ছে। এবং সকাল থেকেই যারা এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে চেয়েছেন কিংবা প্রত্যাহার করতে চান তাদের একটি সুযোগ আছে, সেই সুযোগটি তারা নিচ্ছেন। আবার অনেকের প্রার্থিতা এখন পর্যন্ত ঠিকঠাক ছিল না, বাতিল করা হয়েছিল, বাতিলও না বলা যায়, তাদের প্রার্থিতার স্বাক্ষর ঠিক ছিল না নানান কারণে। প্রাথমিক যে তালিকা সেই তালিকায় তাদের নাম আসেনি। তারা আজ বিকাল পর্যন্ত তাদের আপিল করার সুযোগ পাবেন। চূড়ান্ত আপিলের নিষ্পত্তি হবে 24 আগস্ট, এবং 26 আগস্টে যখন সেই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে সেদিন থেকে যে নির্বাচনের প্রচারণা সেটি বৈধভাবে তারা চালাতে পারবেন। এর আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, সেটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। 9 সেপ্টেম্বর ভোট হবে এবং সেদিনেই ফলাফল প্রকাশ করা হবে। এর আগের 6 বছর আগে যখন নির্বাচন হয় আমরা দেখেছিলাম রাত 3টাও বেজে গেছে। এবার সেটি যেন না হয়। প্রচুর প্রার্থী রয়েছেন, যে কারণে এক একজনের ভোটার 5 থেকে 7 মিনিট সময় পর্যন্ত লেগে যেতে পারে। সুতরাং সেই ভোটের সময়সীমাও হয়তো বাড়ানো হতে পারে। ছোঁয়া অহন, বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। অভ্যুত্থান পরবর্তী এবারে ডাকসু নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে এর মধ্য দিয়ে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে কিনা তা স্পষ্ট হবে নির্বাচনের পর, এমনটি মনে করেন ডাকসুর সাবেক 2 ভিপি মাহমুদুর রহমান মান্না ও নুরুল হক নূর। ঐতিহ্যগতভাবে ডাকসু কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন তোলেন মান্না। নুরুল হক নূর মনে করেন এবারে নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের চেয়ে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রার্থীর বিগত দিনের ভূমিকা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাবেক জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি। তার কাছে প্রশ্ন ছিল জুলাই গণঅভ্যুত্থান শেষের এই স্বতঃস্ফূর্ত ডাকসু নির্বাচন কতটা আশা জাগানিয়া। যারা পরিবর্তন চাচ্ছে তারা পরিবর্তনের জন্য একটা ন্যারেটিভ, একটা কর্মসূচি, একটা বক্তব্য নিয়ে আসতে পারছে কেউ, তা দেখছি না। এই অর্থে আমি বলছি এখনো ওয়েল ডিফাইন না, খুবই স্পষ্ট না, তবে আমি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে জিনিসটা গড়ে উঠবে।
2018-এর কোটা সংস্কার আন্দোলন শেষে অনুষ্ঠিত 2019-এর সর্বশেষ ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নূর কিভাবে দেখছেন এবারের ছাত্র সংসদ নির্বাচন? নির্বাচনটা খুব প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, যারা হবে কাছাকাছি ভোটে হবে এবং এককভাবে কোনো প্যানেল জয়লাভ করবে না। রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমার মনে হয় যে শিক্ষার্থীদের ব্যক্তিগত একটা যোগাযোগ, অভ্যুত্থান সহ ক্যাম্পাসে গত কয়েক বছরে শিক্ষার্থীদের নিজস্ব একটা অ্যাক্টিভিটিস, সেইটা হয়তো এই সময় শিক্ষার্থীদের বিবেচনায় থাকবে যে কাকে তারা ভোট দেবে। দুই প্রজন্মের সাবেক এই দুই ডাকসু ভিপি মনে করেন প্রাজ্ঞ নেতৃত্বের সংকট আছে, তবে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ ছাত্র নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করেছে, যার মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিও প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার পতাকা তো তুলেছে ছাত্ররা। ডাকসুর ভিপি অসাধারণ ভূমিকা, বলতে পারেন যে ছাত্ররা এই সামগ্রিক ইতিহাসের সামগ্রিক রাজনীতির ভ্যানগার্ড অগ্রণী। 15 বছরে এই বিরাজনীতিকর রাজনীতিহীনতার কারণে যেই প্রয়োজন এখন প্রাজ্ঞ নেতৃত্বের, সেটা নাই। এই ডাকসু নির্বাচন তার যাত্রার সূচনা করবে নতুন করে। আবার প্রকাশ্য রাজনীতি না থাকলে কিন্তু এই ধরনের বিভিন্ন সংগঠনের এই গোপন কার্যক্রম চলবে, যেটা আরো ভয়াবহ বিপজ্জনক এবং বিপর্যয় ডেকে আনতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে একটা প্রকাশ্য সুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির একটা সুযোগ তৈরি করে দেওয়া উচিত। এই ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন কিংবা ডাকসু নির্বাচনের ফলাফল কতটা প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে? এমন হতে পারে যারা জাতীয় রাজনীতিতে খুবই ডমিনেটিং থাকবেন, তারা হয়তো ডাকসুতে তেমন নাই। এটা কি প্রভাব পড়বে বলা মুশকিল। আগামী ডাকসুতে তো হয়তো ওই ধরনের একেবারে কোনো ফ্যাসিস্ট শক্তি নাই, স্বৈরাচারী শক্তি নাই যে যাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে হটাতে হবে, তবে এইটা সাধারণ মানুষের মনে একটা প্রভাব রাখবে। সাবেক ডাকসু নেতৃত্বের মতে অভ্যুত্থান পরের বাংলাদেশে দ্বিধান্বিত ছাত্র সমাজ আবারও ক্যাম্পাসে ফিরবে। শিক্ষার্থী ও ক্যাম্পাস কেন্দ্রিক দাবি দাওয়া ঘিরে সরব থাকবে ছাত্র সংসদ আর তার নির্বাচন। সেই সঙ্গে কোনো বিভক্তি সৃষ্টি থেকে বিরত থাকতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের প্রতি আহ্বানও জানিয়েছেন সাবেক নেতারা। আমাদের সময়ে বা অন্যান্য সময়গুলোতে যখন ডাকসু নির্বাচন হয়েছে, তার আগে কিন্তু বোঝা গেছে যে এই সংগঠন বা এই পার্সোনালিটিস এরা এখানে ডমিনেট করবে। এখন কিছু বোঝা যাচ্ছে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের আমেজ ক্যাম্পাস জুড়ে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পর কেউ ইশতেহার তৈরিতে ব্যস্ত, কারো ব্যস্ততা জনসমর্থন আদায়ের পরিকল্পনা প্রস্তুতে। তবে রাজনৈতিক দল সমর্থিত প্যানেলগুলোর কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। 9টি প্যানেলে বিশাল সংখ্যক ছাত্র জোটের বিপরীতে অনেককেই নির্বাচনে লড়তে হবে একা। ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের কথাগুলো তুলে ধরছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ডাকসু নির্বাচনে 462 জন প্রার্থীর নাম এসেছে প্রাথমিক তালিকায়। এবার রেকর্ড সংখ্যক প্রার্থী দাঁড়িয়েছেন ভোটে। এরই মধ্যে কেন্দ্রীয় সংসদে 9টি প্যানেলে 224 জন প্রার্থী জোট বেঁধেছেন, বাকি 238 জনই স্বতন্ত্র। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এবার সবচেয়ে বেশি আলোচনায় জুলাই আন্দোলনে আহত সানজিদা তন্নি। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী হলেও সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে আশাবাদী তন্নি। সাধারণ শিক্ষার্থীদের থেকে আমি এখনো পর্যন্ত যেটুকু সাপোর্ট পেয়েছি, এটা যদি আমি নির্বাচন পর্যন্ত পাই, আমি আশা করছি যে আমি একটা ভালো ফলাফল এনে দিতে পারবো। জুলাই আহত এই শিক্ষার্থীর সম্মানে এরই মধ্যে ছাত্রদল ও বাকছাস গবেষণা ও প্রকাশনা পদে প্রার্থী দেয়নি। তন্নি অবশ্য জানালেন এতে সম্মানিত বোধ করলেও বিজয়ী হলে কোনো প্যানেলে যুক্ত হওয়ার ইচ্ছে নেই তার। তাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি যে তারা আমার সম্মান করেছে বা আমাকে এই জায়গার জন্য যোগ্য মনে করেছে। আমি রাজনীতি করি না, আমি যেটা বললাম, আর আমার ভবিষ্যতেও রাজনীতি করার কোনো ইচ্ছা নেই। আমি স্টুডেন্টদের জন্য কাজ করতে চাই। অভ্যুত্থানের অন্যতম চরিত্র হিসেবে তন্নি নামটি পরিচিত, তবে বাকি স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিষয়টা বেশ কঠিন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রচারণা চালানো একটি বড় চ্যালেঞ্জ। নারীদের জন্য সেই পথ আরো কঠিন। লজিস্টিক্যাল সাপোর্ট, প্রচারণার সময় প্রপার লোকবলের যে সাপোর্টটা আছে, এই প্রবলেমগুলো আসলে স্বতন্ত্র প্রার্থীরা ফেস করবে। আমরা যে টিউশনের মাধ্যমে বা আমরা বিভিন্ন পার্ট টাইম জব করে যে সেভিংসগুলো আছে, এগুলো দিয়েই কিন্তু আমরা মোটামুটি প্রচারণার কাজে ব্যবহার করব আমাদের যে লিমিটেশনের জন্য। মুভ করার যে জায়গাটা, যে আমি একটা গ্যাং নিয়ে মুভ করছি, শোডাউন দিচ্ছি, ওই জায়গাটা কিন্তু আমার এখন নাই। আমার একদম টোটালি একা কাজ করতে হচ্ছে, ফিল্ডে গিয়ে আমার পার্সন বাই পার্সন মেনটেন করতে হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল পদ্ধতি কেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। বলছেন এই পদ্ধতির কারণে স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জ বেড়ে যায় আরো। পলিটিক্যাল
পার্টিগুলোর যেমন আছে প্রত্যেক হলে হলে তাদের কমিটি রয়েছে, ফলে তারা খুব দ্রুত হলগুলোতে রিচ করতে পারছে। আমার একের ক্ষেত্রে দেখা যাচ্ছে এতগুলো হল মেনটেন করা খুবই টাফ হচ্ছে। ওইভাবে প্রচারণা করে কাউকে জোর করে ভোট দেওয়ার মানে হচ্ছে যে এক ধরনের লোকাল ইলেকশনের যে প্যারাডাইম সেটা তৈরি করা। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন রাজনৈতিক দল সমর্থিত প্যানেলগুলো নির্বাচনী মাঠে বড় প্রভাব বিস্তার করে, ফলে ছাত্র সংসদ নির্বাচনে কিছুটা পেছনে পড়ে যান স্বতন্ত্র প্রার্থীরা। কোনো প্যানেলের আওতায় না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে দাঁড়াচ্ছেন যারা, তাদের চ্যালেঞ্জ অনেক। নারী প্রার্থী হলে সেই চ্যালেঞ্জ আরও বড়। তবে সবারই প্রত্যাশা যে প্যানেল দেখে নয়, প্রার্থীর যোগ্যতা দেখে তাকে ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 8 বছর পর জামালপুরে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন চলছে। সকাল থেকেই 7 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন শহরের বেলুটি এলাকায়। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দীর্ঘদিন পর জেলা বিএনপির সম্মেলন ঘিরে বইছে উৎসবের আমেজ। উজ্জীবিত নেতাকর্মীরা, ব্যানার, পোস্টার, তোরণ ও ফেস্টুনে ছেয়ে গেছে জেলা শহর সহ আশপাশের এলাকা। সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন নেতারা। বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, স্কুল কলেজের শিক্ষক নিয়োগও হয় ঘুষ দিয়ে। এত বৈষম্য আর অনিয়ম যেখানে দীর্ঘদিন চলে আসছে, সেখানে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। ফখরুল আরও বলেন, পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। এ সময় তিনি বলেন, বৈষম্য কমিয়ে এনে প্রগতিশীল সমাজ গঠনের স্বপ্ন দেখা যাচ্ছে, তখন সে লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। খুব কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে বাংলাদেশেও পরিবর্তন সম্ভব। বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন। রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করার খুব কারণ চলে আমার কাছে মনে হয় না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 9 জনের সবার অবস্থায় সংকটাপন্ন। ব্রিফিংয়ে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আহমেদ উল কবির। তিনি জানান, HDUতে স্থানান্তর করা হয়েছে 6 জনকে। 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। 1 মাসের শিশুটি সহ বেশিরভাগের দেহের 30% বেশি দগ্ধ হয়েছে। ভোররাতে হিরাজিল মুড়ির ফ্যাক্টরি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন 2 বোন আসমা ও সালমা। হঠাৎ বাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই ধরে যায় আগুন। চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারা বলছেন, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়েই ঘটেছে দুর্ঘটনা। গ্যাসের কোনো আলামত নাই, ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট হয়েছে। আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে। 8 জন এসছে মোট, ওদের মধ্যে বেশিরভাগেরই 30 ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে 15 ভাগ পুড়ে গেছে শরীরে। সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে হচ্ছে 1 মাস বয়সের, ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের 30%। আবারও রোহিঙ্গা ঢলের ঝুঁকিতে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে অপেক্ষা করছে লাখো রোহিঙ্গা। যে কোনো সময় তারা সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে। রাখাইনে আরাকান আর্মির দখল আর নির্যাতনের মুখে গেল 1 বছরে প্রায় 2 লাখের মতো রোহিঙ্গা এসেছে উখিয়া টেকনাফে। বিশ্লেষকরা বলছেন, এই ঢল বন্ধ না হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানবিক ও নিরাপত্তা সংকট আরও জটিল আকার নেবে। ধারাবাহিক প্রতিবেদনে রিয়াজ রায়হানের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন জিহাদ ইসলাম।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে অপেক্ষায় আছে অন্তত লাখখানেক রোহিঙ্গা। সুযোগ পেলেই যে কোনো সময় তারা ঢুকে পড়তে পারে বাংলাদেশে। আরাকানের বুথিডং থেকে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন রোহিঙ্গা যুবক সেলিম। তবে নিজে বাঁচলেও মা সহ পরিবারের 3 সদস্যকে হারিয়েছেন আরাকান আর্মির নির্যাতনে। মায়ে তাড়াতাড়ি আর পরে খেঙ্গে যে জাম্বা যে টাইম মাঝে তখন মার মার মারি ফেলাই তারা মাঝে টাইম মাঝে কি দেখে ডাকা কাহালা শিল্প ডাকালো মা জাম্বা যে এই ঘরে যারা আছে তারা এখনো আরাকান আর্মির নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাদের কারো হাত কারো পা কেটে নেওয়া হয়েছে, পঙ্গু হয়ে গেছে চিরদিনের মতো। যারা পারছে 10-12 মিনিট আছে নীলা সিরিগি হয় মরিগি হয় এই তার ঘরে গিড়ে সরো আর আগিন ফ্যামিলি এই তার মাঝে মধ্যে 6 জন আর তুমি 10 জন। 8 বছর আগে মিয়ানমার সামরিক জান্তা আর রাখাইনদের নির্যাতনে প্রায় 7 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। রোহিঙ্গাদের অভিযোগ, জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে আরাকান আর্মি। জানান, নির্যাতনের পর নাগরিক সনদ সহ প্রয়োজনীয় দলিল কেড়ে নিচ্ছে আরাকান আর্মির সদস্যরা। ধন সম্পত্তি ফেলাইয়া বলছে নিজের তো কিছু টিয়া পয়সা সোনা চাঁদি ছিল না হারিয়ে বলে মগি। My family wasn't able to bear the tortures of the Myanmar government and the brutal planning of the Arakan terrorist army. সম্প্রতি রাখাইনে সন্ধান মেলে একটি গণকবরের, যেখানে শত শত রোহিঙ্গাকে হত্যার আলামত পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, জাতিগত ও ধর্মীয় বিরোধ না মিটলে এই পরিস্থিতির উত্তরণের পথ প্রায় অসম্ভব। সামরিক বাহিনী ক্ষমতায় থাকুক আর একটা নির্বাচিত সরকারই থাকুক, তাদের যদি অবস্থানের পরিবর্তন না হয়, প্রত্যাবাসনটা সহজ না বা এটা হওয়া সম্ভব না। এবং আমরা যে কোনো জায়গায় যদি চিন্তা করি, আমরা আফগানিস্তানের শরণার্থী যদি চিন্তা করি, আমরা প্যালেস্টাইন শরণার্থী, বর্তমানে ইউক্রেনের শরণার্থী, বিশ্বের কোথাও এমনকি আফ্রিকার বিভিন্ন দেশের, তারা অনেক সময় তৃতীয় দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, আরাকান আর্মির নির্যাতনে গেল 1 বছরে প্রায় 1.5 লাখের মতো রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে। আর যারা সীমান্তে অপেক্ষমান, তারা ঢুকে পড়লে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। আমাদের সীমানায় এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, তো সেটি একটা বড় চ্যালেঞ্জ। যদিও এটি সরাসরি আমি ফেস করি না, কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্ডার গার্ড কিংবা আমাদের অন্যান্য এজেন্সিগুলো, পুলিশেরা প্রতিনিয়ত এটি ফেস করছে। মাদক দ্রব্য থেকে শুরু করে অস্ত্র, বিভিন্ন রকম যে ক্রস বর্ডার যে ক্রাইমগুলো আছে, সেটি একটা বড় ধরনের ঝুঁকি তৈরি। বছরের শেষ নাগাদ আরও 1.5 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা করছেন প্রত্যাবাসন কমিশন। নাফরদের ঠিক ওপাশে যে অংশটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আরাকানের মংডু টাউনশিপ এলাকা, যেখান থেকে 8 বছর আগে অভ্যন্তরীণ সংঘাত, মিয়ানমার জান্তা এবং রাখাইনদের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা চলে এসেছিল বাংলাদেশে। সেই ধারাবাহিকতা অব্যাহত আছে এখন পর্যন্ত। তাই যদি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা না যায়, তাহলে মিয়ানমারের বর্তমান যে অবস্থা, সে অবস্থায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সবশেষ সদস্যটিও বাংলাদেশে চলে আসার শঙ্কা করছেন এখানে অবস্থান করা রোহিঙ্গারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। খুলনার ডুমুরিয়ায় সাতক্ষীরা যুবদলের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে 18 মাইল এলাকায় শামীম আহমেদের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, শামীম সাতক্ষীরার ইসলাম কাটি ইউনিয়ন যুবদলের সদস্য। তিনি 18 মাইলে তার মায়ের তৈরি বাড়িতে থাকতেন। নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার জানায়, গতরাতে সন্ধ্যার পর এজাজ ও শরীফুল নামের পূর্ব পরিচিত 2 যুবক তাদের বাড়িতে যায়। পরে শামীমকে নিয়ে ভবনটির 3য় তলার কথা বলতে যায় তারা। কিছুক্ষণ পর তিনি গিয়ে শামীমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এই ঘটনায় পুলিশ এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে পুলিশ বলছে, 2 যুবকের পর 3য় তলায় আরও 3 জন প্রবেশ করে। হত্যাকাণ্ডটি কারা এবং কেন ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও জানবো, খুলনা থেকে আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আমার সঙ্গে যোগ দিয়েছেন। প্রবীর, এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনি কিছু জানতে পারলেন কিনা এবং মরদেহের ময়না তদন্ত কি হয়েছে? মরদেহটি এখনই আমাদের যে পিছনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ রয়েছে, সেখানে তাকে রাখা হয়েছে এবং বলা হয়েছে কিছু সময়ের মধ্যেই চিকিৎসক আসবেন, তারপর সেই মরদেহের যে ময়না তদন্ত সেটি সম্পন্ন করবেন। সেটি আসলে কখন নাগাদ শুরু হবে আর কখন শেষ হবে এটি এখন স্পষ্ট নেই। স্বজনদের, নিহতের স্বজনরা দেখতে পাচ্ছেন মর্গের সামনে ভিড় করছে। হঠাৎ করে এমন একটি হত্যাকাণ্ড
রাতের বেলাতে নিজ বাড়িতে একেবারেই জবাই করে হত্যা, সেটাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপরদিকে এই ঘটনায় 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে কেন এই হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, এর পরিকল্পনাকারী কারা, সেটি এখনও পুলিশ আমাদেরকে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। শুধু বলেছেন যে তদন্ত চলছে, হত্যাকারীদের সংশ্লিষ্টদের ধরার জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি, হয়তো বিকাল নাগাদ মামলা হতে পারে। তবে যে সিসিটিভির ফুটেজটি রয়েছে বাড়ি এবং আশেপাশে, সেগুলো পুলিশ বিশ্লেষণ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এটি বিকাল নাগাদ হয়তোবা মামলা হতে পারে এবং তার আগে এই মর্গ থেকে তার যে মরদেহটি সেটি ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে পুলিশ তাদের তৎপরতা, শামীমকে কারা মেরেছে, কেন মেরেছে, কারণ শামীম ইসলামকাঠি ইউনিয়নের যুবদলের যুগ্ম সম্পাদক ছিল। তিনি একজন পেশায় ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে 18 মাইলে থাকতো। যদিও ইসলামকাঠির উথলিতে তার বাড়ি, কিন্তু তার বসবাস অনেক দিন ধরেই হচ্ছে 18 মাইল কলেজ রোডের বাড়িতে। 3তলা বাড়ির দোতলায় তারা থাকতেন, 3তলায় একটি আড্ডাখানার জায়গা ছিল, সেখানেই মূলত তাকে হত্যা করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। কিশোরগঞ্জে গতকাল যুবদলের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। তবে মামলা হয়নি এখনো। যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ ও জেলার তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজনকে। সংঘর্ষের পর থেকে এলাকায় বিরাজ করছে উত্তেজনা, জোরদার আছে নিরাপত্তা। পুলিশ জানায় এমদাদের সাথে রাজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়, এতে আহত হন অন্তত 30 জন। হাসপাতালে মারা যায় যুবদল কর্মী হিমেল। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাজন সমর্থকরা। রাজধানীর মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। নিহত শিক্ষার্থী তাসনিয়া শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সে। নিহত তাসনিয়ার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায়। আর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বংসের ঘটনায় গত মাসের 21 জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। 33 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা যায় শিক্ষার্থী তাসনিয়া। তার শরীরের 37% দগ্ধ হয়েছিল। এই নিয়ে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 36 জন। মার্কিন শুল্ক ইস্যুতে উভয় পক্ষ লাভবান হয়েছে। বাংলাদেশের রফতানি বাজার বাড়ছে, আগামীতে আরও রফতানি বাড়বে। সকলে ট্রাম্প ট্যারিফ বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জানান, বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। সেমিনারে অভিযোগ করা হয়, মার্কিন শুল্ক ইস্যুতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন, কিন্তু তাতে সফল হয়নি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায়। ইতিমধ্যে ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে। জাপান, কোরিয়া, ইউরোপের সাথে বাণিজ্যিক সম্পর্ক যাতে জোরদার থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান আলোচকরা। বলেন, মার্কিন শুল্ক হার আরও কমিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান। ইউএস এর জন্য, আমাদের জন্য, তারা যেই ইস্যুগুলো নিয়ে এসছে সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লেভারেজগুলো, আমাদের অ্যাডভান্টেজটুকু আমরা ধরে রাখতে পেরেছি এবং সামনে আমরা মনে করি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় হবে, আরও বেটার হবে। কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক। অন্তত 20% বেশি শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশি পণ্য। প্রতিযোগী দেশের চেয়ে তুলনামূলক কম শুল্কের কারণে সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ। ক্রেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে বাড়তি চাহিদা, যাচাই হচ্ছে সক্ষমতাও। সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে। উদ্যোক্তারা বলছেন, ইইউ, ভারত এবং চীনের ক্রেতারা বাংলাদেশের দিকে আগ্রহী হচ্ছে। এর মধ্যে বৈঠকও হয়েছে কয়েক দফা। গেল 7 আগস্ট থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। বাংলাদেশের জন্য বর্ধিত এই শুল্ক হার 20%।
প্রতিযোগী সব দেশের তুলনায় বাংলাদেশের শুল্ক হার তুলনামূলক কম। বিশেষ করে ভারতের সঙ্গে শুল্ক ব্যবধান অনেক বড়। ভারতের জন্য আগামী 27 আগস্ট থেকে 50% বর্ধিত শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। এমন এক অবস্থায় বাংলাদেশমুখী হচ্ছে অনেক ক্রেতা। ভারতের উচ্চ শুল্কের কারণে বিকল্প দেশ খুঁজছেন। এক্ষেত্রে বিপুল সংখ্যক ক্রেতা প্রতিষ্ঠানের পছন্দ বাংলাদেশ। চীনের উপর বেশি শুল্ক ধার্যের কারণে সেখান থেকেও আসছে চাহিদা। 2018 থেকে যখন ট্রাম্প প্রশাসন আসার পরে চায়নার উপরে এফেক্টটা বেশি হয়েছে, তখন থেকেই কিন্তু এটা আসা শুরু হয়েছে। এবং এটা ছাড়াও অন্য মার্কেটেরও চায়না অর্ডার গুলো কিন্তু বাংলাদেশে আসছে, বিকজ চায়না এখন আস্তে আস্তে করে হেভি ইন্ডাস্ট্রিয়াল আপনার আইটেমে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ এবং সামনে কিন্তু অনেক বেটার, অনেক কিছু। শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং পুরনো সক্ষমতার পুরোটা কাজে লাগাতে কৌশল হাতে নিচ্ছে অনেক উদ্যোক্তা। বলছেন বিভিন্ন দেশের ক্রেতা প্রতিষ্ঠান বেশ আগ্রহী হচ্ছে দর কষাকষিও। আমি নিজেই তো উদ্যোক্তা, আমাকে যেহেতু নক করতেছে, আমার আশেপাশে আরো যারা আছে তাদের যেহেতু নক করতেছে, আলোচনা চলতেছে, তার মানে আসবে। বাট এখনো কিন্তু না, এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের অর্ডার কিন্তু কম আছে। এখনো আমাদের বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম ফ্যাক্টরি তাদের ক্যাপাসিটির 60 to ম্যাক্সিমাম 70% ক্যাপাসিটিতে রান করতেছে। এখনো কিন্তু আমাদের একটা গ্যাপ কিন্তু এখনো রয়ে গেছে, তো আসলে ওই গ্যাপটা ফিল আপ হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তৈরি পোশাকের চাহিদা বাড়ছে, কারণ বাংলাদেশি কম দামের পণ্য তৈরি করে। ধারণা করা হচ্ছে শুল্ক সুবিধার সুফল মিললে অর্ডার বাড়তে পারে 20% বেশি। পোশাক খাতের এই উদ্যোক্তা মনে করেন অপার এই সম্ভাবনা কাজে লাগাতে হবে। বাংলাদেশে অলরেডি প্রচুর ইনকোয়ারি আসছে, স্পেশালি ইন্ডিয়ারগুলো তো অলরেডি তারা ইনকোয়ারি করে অলরেডি অর্ডার কনফার্ম করে তারা আগাচ্ছে। বেশ কিছু বায়ার অলরেডি তারা চলে আসছে। বায়ারদের প্রতি আমরা অত্যন্ত অবিডিয়েন্ট, চাই যে আমরা বায়ারদের সাথে যে প্রতিশ্রুতি করেছি সেটা আমরা নেব। বাট অনেক ফ্যাক্টরি আছে যাদের ক্যাপাসিটি, উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে, এবং ছোট ছোট অনেক ফ্যাক্টরি আছে যাদের অর্ডার কম। তারা কিন্তু এই সিচুয়েশনটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবে। শুল্ক সুবিধা কাজে লাগাতে ক্ষেত্র প্রস্তুত করছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। ব্যবসায় বাধা দূর করার ক্ষেত্রে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। বিজিএমইএ কিন্তু ওয়ান্ডারফুল কাজ করছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা প্রস্তাব ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নেদারল্যান্ডসের রাজনীতিতে। বিল বাতিলের জেরে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলদকাম্প। জোট সরকার থেকে বেরিয়ে গেছেন তার দলীয় বাকি মন্ত্রীরাও। ইসরায়েল বিরোধী পদক্ষেপ নিতে বারবারই সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন ক্যাসপার। ইউরোপীয় ইউনিয়ন যখন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দৌড়ঝাঁপ আর যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে দর কষাকষিতে ব্যস্ত, তখন ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সরব হয়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলদকাম্প। ইইউকে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞায় চাপ দিয়ে গেছেন তিনি। তেল আবিবের গাজা সিটি দখল অভিযানকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহের জোরালো দাবি জানিয়েছেন বারবার। কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলমুখী অস্ত্র সরঞ্জামের 3টি চালান বাতিলের পদক্ষেপও নেন ক্যাসপার। দুই কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ ও ইতমার বেনগাভিরের নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগও নিয়েছিলেন তিনি। তবে প্রতিবারই নিজ সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলেও জানান। শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে তোলা নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব বাতিল হয় ডাচ পার্লামেন্টে। এর পরপরই পদত্যাগের ঘোষণা দেন মধ্য ডানপন্থী দল নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির সদস্য ক্যাসপার। ফিলিস্তিন ইস্যুতে কার্যকর ও যৌক্তিক পদক্ষেপ নিতে ব্যর্থ বলে হতাশা ঝাড়েন তিনি। গুরুত্বের সাথে বিষয়টি আলোচনা করা হয়েছে। পার্লামেন্টে অযৌক্তিক সমালোচনার শিকার হয়েছে। কখনো কখনো সামাজিক সংগঠনগুলো আমার বিরুদ্ধে পোস্টার নিয়ে দাঁড়িয়েছে। আসলে কার্যকর এবং উপযুক্ত পদক্ষেপ নিতে পারিনি আমি। ক্যাসপারের সাথে একাত্মতা জানিয়ে জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির অন্যান্য মন্ত্রীরাও। পদত্যাগের কথা জানিয়েছেন দলটির প্রাদেশিক প্রধানরাও। গত জুনে ইসলাম বিদ্বেষী আইন প্রণেতা গির্ট ওয়াইল্ডারসনের পদত্যাগের জেরে ভাঙন শুরু হয় নেদারল্যান্ডসের ক্ষমতাসীন জোটে। এবার মধ্য ডানপন্থীরাও বেরিয়ে যাওয়ায় তৈরি হলো অস্থিতিশীল পরিস্থিতি। ইসরায়েলের ওপর নেদারল্যান্ডসের সীমিত নিষেধাজ্ঞা রয়েছে আগে থেকেই। তবে তেল আবিবকে F-35 যুদ্ধবিমান সরবরাহ অব্যাহত রেখেছে আমস্টারডাম। ডরথি তাসরিন, যমুনা নিউজ।